নিষেধাজ্ঞার পাহাড় মাথায় নিয়ে 1 বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর হঠাৎ কেন ঢাকা সহ সারা দেশে খুলে যাচ্ছে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়গুলো। যেখানে দলটির কার্যক্রমই নিষিদ্ধ, সেখানে মাঝরাতে কিংবা সাত সকালে কারা দিচ্ছে স্লোগান? ভারতের মাটি থেকে শেখ হাসিনার এক একটি নির্দেশ কি তবে দেশের মাঠ পর্যায়ে বড় কোনো ঝড়ের সংকেত দিচ্ছে? পর্দার আড়ালে কি তবে বিএনপি বা অন্য কোনো শক্তির সাথে চলছে বড় কোনো সমঝোতা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আওয়ামী লীগের সেই গোপন ছক। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নিষেধাজ্ঞার মাঝেই কি তবে ফিরছে আওয়ামী লীগ? কার্যালয় খোলা ও জামিন নেপথ্যে কিসের সমীকরণ? আমরা আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, এই আলাপগুলো গত কয়েকদিন যাবতই করছি। বলা যায় নির্বাচন পরবর্তী সময় থেকেই করছি যে আওয়ামী লীগ ফেরাটা এখন আসলে সত্যিকার অর্থে সময়ের ব্যাপার। তবে কেউ বিপদগামী যেন না হন, কৌশলী হতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। শুরুতেই এই কথাটা দিয়ে আলাপ শুরু করতে চাই। আজকে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে একটি প্রতিবেদন করেছে। তার আলোকে আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি। প্রথম আলোর আজকের এই স্টোরির বা প্রতিবেদনের শিরোনাম, নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ? রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে। 2024-এর 5 আগস্টের জঙ্গি হামলার পর 2025-এর মে মাসে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সব মিলিয়ে মনে করা হয়েছিল দলটি হয়তো দীর্ঘ সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে গেছে। কিন্তু সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের 1 ডজনেরও বেশি কার্যালয়ের তালা খোলা এবং নেতা কর্মীদের সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যেই এই সক্রিয়তা কেন? আওয়ামী লীগ কি তবে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত রয়েছে? জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে একটি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 2 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রায় 1 ডজনেরও বেশি কার্যালয়ে তালা খোলা হয়েছে। কোথাও তালা খোলা সম্ভব না হলেও কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। দলীয় সূত্রগুলো বলছে এটি মূলত একটি টেস্ট কেস। এর মাধ্যমে দলটি দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের পর গঠিত নতুন সরকার বিএনপি নেতৃত্বাধীন তাদের প্রতি কতটা কঠোর বা নমনীয়। এছাড়া কারাবন্দী নেতাকর্মীদের জামিনের ক্ষেত্রে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা তাও দলটির একটি বড় পর্যবেক্ষণ। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আস্তে আস্তে সক্রিয় হতে। বিশেষ করে জেলা ও মহানগর কার্যালয়গুলো খোলার মাধ্যমে তারা রাজনৈতিক অস্তিত্বের জানান দিতে চাইছে। মজার ব্যাপার হলো এই উদ্যোগগুলো কিন্তু শীর্ষ নেতারা নিচ্ছেন না, নিচ্ছেন তৃতীয় ও চতুর্থ স্তরের নেতারা। এখানে একটি চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে কিছু ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাদের পরোক্ষ সহায়তা বা সবুজ সংকেত পাওয়া গেছে। প্রশ্ন জাগতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগকে সুযোগ দেবে? আওয়ামী লীগের একটি অংশের ধারণা, অন্তর্বর্তী সরকারের চেয়ে বিএনপি তাদের প্রতি কিছুটা নমনীয় হতে পারে। কেন? কারণ রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন ক্ষমতায়। তারা হয়তো চাইছে না আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গিয়ে অন্য কোনো চরমপন্থী বা বিরোধী শক্তি যেমন জামাত বা এনসিপির মতো শক্তি বেশি শক্তিশালী হয়ে উঠুক। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাই সেভাবেই বিষয়টিকে দেখা হবে। গত সোমবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেছিলেন। অর্থাৎ প্রকাশ্যে বিএনপি কখনোই আওয়ামী লীগকে সমর্থন দেবে না, কারণ এতে তারা নিজেরাই রাজনৈতিক চাপে পড়বে। কিভাবে চাপে পড়বে? বিশেষ করে জামাত ও এনসিপি এই ইস্যুতে সরকারকে চাপে রাখতে পারে। এই আলাপগুলো কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলেছি। একেই বলে পলিটিক্স, যে প্রকাশ্যে যদি এখনই বিএনপি বলে দেয় যে নিষিদ্ধ উঠে গেল, আপনারা কার্যালয় খোলেন, আপনারা আসেন, গোল হন, জড়ো হন, হয়ে কর্মসূচি করেন,
জামাত এনসিপি যেভাবে 24 জুলাই আগস্টে সহিংসতা করেছিল, আন্দোলনের নামে জঙ্গি হামলা করেছিল, ঠিক তেমনি একটি জঙ্গি হামলা করবে বিএনপি সরকারের উপর। বিএনপি যতক্ষণ না পর্যন্ত এই জঙ্গিদের কন্ট্রোলে না আনতে পারবে, আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রথম আলোর এই প্রতিবেদনের আলোকেই বলছি, এবং আরো বিভিন্ন তথ্য উপাত্ত নেপথ্যে তথ্য উপাত্তের আলোকে বলছি যে বিএনপি প্রকাশ্যে এখনই বলবে না যে উন্মুক্ত আওয়ামী লীগ, কিন্তু কৌশলে কাজ করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে। অতি উৎসাহী হওয়া যাবে না আওয়ামী লীগের জন্য, এটি কিন্তু একটি বার্তা। অতি উৎসাহী হতে গেলে বিএনপি কিন্তু কঠোর হতে বাধ্য হতে পারে শুধুমাত্র জামাত এনসিপি জঙ্গিদের চাপে এবং জঙ্গিদেরকে ঠান্ডা রাখার জন্য। সেটি কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? আসুন একটু রয়ে সয়ে আসুন। আওয়ামী লীগের বড় লক্ষ্য এখন নেতাকর্মীদের কারাগার থেকে বের করে আনা। সম্প্রতি বেশ কিছু জামিনের ঘটনা দলে নতুন করে আশার সঞ্চার করেছে। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মারা যান, যা দলে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছিল। এর বিপরীতে প্রায় 1.5 বছর পর কারাভোগের পর অসুস্থ সাবেক এমপি দবিরুল ইসলামের মুক্তি একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। 18 ও 23 ফেব্রুয়ারি বরিশালের জেবুন্নেসা আফরোজ এবং তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন পাওয়া কর্মীদের মনে সেই বিশ্বাস জন্ম দিয়েছে যে আদালতের প্রক্রিয়া এখন হয়তো কিছুটা শিথিল হচ্ছে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে রমেশ চন্দ্র সেন ইউনুসের আমলে নির্বাচনের কয়েকদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। আওয়ামী লীগের হিসেব হলো, যদি মধ্যম ও শীর্ষ সারের নেতারা জামিন পেতে শুরু করেন তবে সাংগঠনিক তৎপরতা বাড়বে, এমনকি বিদেশে আত্মগোপনে থাকা নেতারাও তখন দেশে ফেরার সাহস পাবেন। আওয়ামী লীগের পতনের পর গত 18 মাস ধরে রাজধানীতে তাদের 3টি প্রধান কার্যালয় গুলিস্তান, ধানমন্ডি ও তেজগাঁও বিধ্বস্ত ও পরিত্যক্ত অবস্থায় আছে। গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়টি এখন ভবঘুরেদের আড্ডাখানা। অনলাইনে বিভিন্ন অডিও কলে শেখ হাসিনা এই কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে না পারার বিষয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার ধানমন্ডিতে যুব মহিলা লীগের কিছু নেত্রী পতাকা হাতে স্লোগান দিলেও বড় কোনো সাংগঠনিক মহড়া এখনো সম্ভব হয়নি। পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে কার্যালয় খোলা হলেও অনেক জায়গায় আবার ব্যানার ছেড়ে ফেলার ঘটনা ঘটেছে, অর্থাৎ মাঠের পরিস্থিতি এখনো পুরোপুরি তাদের অনুকূলে নয়। দেশে আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে না থাকলেও তাদের সমর্থকরা কিন্তু পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। ফলে বিজয়ী প্রার্থীদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি তারা প্রত্যাশা করতেই পারে। তবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, বিদেশে বসে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগকে যদি ফিরতে হয় তবে দেশের ভেতরেই কার্যকর নেতৃত্ব তৈরি করতে হবে। এখন যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের সাথে কোনোভাবে সমঝোতা ছাড়া আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বাংলাদেশ আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য শীর্ষ নেতৃত্ব এখনো কিন্তু দেশে আছে। আমি অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, কমপক্ষে শতাধিক এমপি বাংলাদেশে এখনো আছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি এবং এমপি প্রায় 130 জনের মতো কারাগারে আছেন, এবং অন্যান্য নেতা, কেন্দ্রীয় নেতা মিলিয়ে ধরুন খুব বেশি হলে 150। আর শখানেক দেশের বাইরে আছেন শীর্ষ নেতৃত্ব, এমপি, মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা, আর শখানেকের বেশি বাংলাদেশে কিন্তু এখনো আছেন। আওয়ামী লীগের উচিত হবে যারা বাংলাদেশে আছেন তাদেরকে দিয়ে এবং তাদেরকে অ্যাক্টিভ করা। এখনই প্রকাশ্যে না আসতে পারলেও তাদের যে কোনো ভাবে তাদের উইংটাকে অ্যাক্টিভ করাটা খুব বেশি প্রয়োজন। তাদেরকে দিয়েই সক্রিয় হতে হবে আওয়ামী লীগ। সক্রিয় হবার পরে মোটামুটি পরিস্থিতি শান্ত হলে যারা বিদেশে আছেন, আত্মগোপনে আছেন, তারা আস্তে আস্তে দেশে ফেরার প্রস্তুতি নিতে পারেন। কিন্তু সর্বাগ্রে যারা দেশে আছেন তাদেরকে দিয়ে কাজ চালানোটা হবে বুদ্ধিমানের কাজ। কার্যত বলা যায় যে আওয়ামী লীগও এখন খানিকটা রয়েস হয়ে এগোনোর নীতি নিয়েছে। তারা একদিকে মাঠের পরিস্থিতি দেখছে, অন্যদিকে আদালতের মাধ্যমে নেতাদের ছাড়িয়ে আনার চেষ্টা করছে। কিন্তু তাদের সামনে বড় বাধা দুটি: আইনি নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিল ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাত এনসিপির চাপ। বিএনপি সরকার কি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে স্পেস দেবে, নাকি রাজপথের চাপে কঠোর অবস্থান বজায় রাখবে?
সময় এবং আগামী কয়েক মাসের আদালতের রায় বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ গতিপথ। বন্ধুরা, আপনারা কি মনে করেন আওয়ামী লীগের এই ছোট ছোট মিছিল বা কার্যালয় খোলা কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি স্রেফ টিকে থাকার লড়াই? আপনার মতামত কমেন্টে জানান। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের রহস্য একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে। গতকালকেই একটা আলোচনায় বলেছিলাম যে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, যিনি উপদেষ্টা হিসেবে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, মনের বিরুদ্ধেই করেছেন, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দেওয়ার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা ইচ্ছা তাই করা গেছে, এই ব্যাপারগুলো আমরা তো দেখেছি। এবার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন আরেকটা চাঞ্চল্যকর তথ্য দিলেন। এর আগে দুইটা বড় তথ্য পেয়েছি আমরা। সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট ছিল, মূল যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না। প্রফেসর ইউনূসের যে পছন্দের একটা ছোট সার্কেল ছিল, সেই সার্কেলে তারা সিদ্ধান্ত নিত, পরে সিদ্ধান্তটা জানিয়ে দিত। এই ব্যাপারটা যেমন আমরা জেনেছি, তেমনি 7.62 রাইফেল স্নাইপার ব্যবহার করা এবং আন্দোলনের মধ্যে সিভিলিয়ান ঢুকে পড়া, বিদেশি স্নাইপার নিয়ে আসা, এই ব্যাপারগুলো নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন। এবার তিনি সরাসরি বলেই ফেললেন যে 32 নম্বর ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি, সেটা ভাঙা, প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেয়া, এটা সরকারের দায়, এটার পেছনে সরকার ছিল পরোক্ষভাবে হলেও। এই ভয়ঙ্কর স্বীকারোক্তিগুলো, এর ফলে ব্রিগেডিয়ার শাখাওয়াতকে কেউ দায়ী করবে না, কারণ সবাই একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে সরকার বলতে সরকারের যে ক্ষমতাসীন অংশ, সেই ক্ষমতাসীন অংশের সঙ্গে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না। চলুন একটু সেই রহস্যটা জেনে দেখি ব্রিগেডিয়ার শাখাওয়াত কি বলতে চাইলেন, এবং তার এই বলার ফলে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ আসতে থাকে আদালতে, দুদকে অভিযোগ তো শুরু হয়ে গেছে, শত শত অভিযোগ দুদকে জমা পড়ে গেছে, এবার যদি আদালতে একের পর এক অভিযোগ আসতে থাকে, তাহলে কোন পরিস্থিতি হবে? দর্শক, বলছিলাম ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের কথা, যে কথা নতুন মাত্রা তৈরি করতে পারে, নতুন বিতর্কের মধ্যে ফেলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেই বিতর্ক যদি শেষ পর্যন্ত প্রমাণিত সত্যের দিকে যায়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে খুব সহজেই আমরা বুঝতে পারি। এর আগে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন যেটা বললেন, সেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কিচেন ক্যাবিনেটের কথা তিনি বলেছেন, অর্থাৎ সবাইকে নিয়ে প্রফেসর ইউনূস মানে সিদ্ধান্ত নিতেন না। আরেকটা হচ্ছে যে ওই স্নাইপার ব্যবহার করার ব্যাপারটা। এবার শাখাওয়াত হোসেন একটি অনলাইন প্ল্যাটফর্মে মঞ্জুরুল হাসান পান্নার যে অনলাইন প্ল্যাটফর্ম মানচিত্রে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, সেটা ভাঙা, এবং প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেয়া, এটা সরকারের মানে সরকারেরই ব্যাপার, এর জন্য সরকারি দায়ী, এই ব্যাপারটা বলেছেন তিনি। সরাসরি শুধু বলেননি যে সরকারই এটা করিয়েছে। আমরা দেখেছি 32 নম্বর বাড়ি ভাঙার ক্ষেত্রে সরকারি বুলডোজার ব্যবহার করা হয়েছে এবং সরকার সেখানে কোনো ধরনের কোনো বাধা দেয়া, প্রতিরোধ তৈরি করার কোনো ঘটনা ঘটায়নি। এবং প্রথম আলো, ডেইলি স্টারে সেম ঘটনা ঘটেছে। প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাটা আমরা দেখেছি, সেই ঘটনায় আমরা পুলিশের কোনো ভূমিকা দেখিনি, সেনাবাহিনীর কোনো ভূমিকা দেখিনি। শেষ বেলায় সেনাবাহিনী এসেছে বটে, কিন্তু মবের মুখে তাদেরকেও অসহায় মনে হয়েছে। এই দুই ঘটনার জন্য সরকার দায়ী, একেবারে স্পষ্টভাবে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলে দিলেন। তিনি বললেন যে এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না, এবং আমি যেহেতু সরকারের একটা পার্ট ছিলাম, আমিও এড়াতে পারি না। কিন্তু আপনি যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে চান, তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। কারণ এই ব্যাপারগুলো যখনই ঘটেছে, তখনই আমি এটার বিরুদ্ধে তীব্রভাবে কথা বলেছি, তীব্রভাবে সোচ্চার হয়েছে। তিনি স্পষ্ট তার ব্যক্তিগত অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আমি এর বেশি কিছু বলতে পারবো না, আপনি যদি
আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে চান, তাহলে কাঠগড়ায় দাঁড় হয়েও আমি বলবো যে যতটুকু বললাম ততটুকুই বলবো যে এটা সরকারের দায় রয়েছে, কিন্তু কারা করিয়েছে ভিতর থেকে, কারা ইন্ধন জুগিয়েছে, কারা ভূমিকা পালন করেছে এ ব্যাপারে আমি জানি না। এর বেশি কিছু আমাকে যদি আদালতের কাঠগড়ায়ও দাঁড় করানো হয় তবুও আমি বলতে পারবো না। তবে অবশ্যই এর দায় সরকারের, এর দায় সরকার এড়াতে পারে না। অর্থাৎ বিগত সরকারের একজন উপদেষ্টার পরিষ্কার কথা বোঝা গেল যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন ছিল এবং এই মেটিকুলাস ডিজাইনে এই বাড়ি ভাঙা হয়েছে। মেটিকুলাস ডিজাইনেই প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার ফলেও তাদের ব্যাপারে কিছু করা হয়নি। ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যদি মুখ খোলা শুরু করেন তাহলে প্রফেসর ইউনূস সরকারের অবস্থা লেজে গবরে হয়ে যাবে। এরই মাঝে অন্তত 3-4টি গুরুত্বপূর্ণ ব্যাপার থলের ভিতর থেকে বেরিয়ে এসেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মুখ দিয়ে। তিনি মুখ খোলা শুরু করেছেন। তিনি এমন একজন মানুষ যে সত্য বলতে পিছপা হবেন না। সরকারের কার্যকারিতা যেন নষ্ট না হয়, একটা বিশৃঙ্খল পরিবেশ যেন তৈরি না হয়, সেই কারণে সরকারের ভেতরে থেকে তিনি হয়তো চুপ ছিলেন, কিন্তু তিনি বলেছেন যে সব ঘটনার তিনি প্রতিবাদ করেছেন। এই কারণেই প্রফেসর ইউনূসের কিচেন ক্যাবিনেটে তাকে রাখা হয়নি, তাকে বাদ দিয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বাইরে থেকে সেই সিদ্ধান্তের ব্যাপারগুলো তাকে জানতে হয়েছে। দর্শক, আপনি এবার কিভাবে দেখবেন 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার মাধ্যমে প্রফেসর ইউনূস সরকার কি করতে চেয়েছিল? ওই যে রিসেট বাটন টিপেছিলেন তিনি, সেই রিসেট বাটনে সত্যি সত্যি কি মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশে যারা সত্যিকারের বড় গণমাধ্যম, সেই গণমাধ্যমগুলোর অবস্থান, এগুলো যেন না থাকে, সেই রিসেট বাটন টিপে কি তিনি সেগুলোই নিশ্চিত করতে চেয়েছিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।